মানব সভ্যতার ইতিহাসে যে কজন বিজ্ঞানী সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম এক সেরা নাম ইবনে সিনা। পশ্চিমাদের কাছে তিনি আবিসিনা নামে পরিচিত ছিলেন। বর্তমানে আমরা যে উন্নত চিকিৎসা সেবা লাভের সৌভাগ্য অর্জন করেছি সেই চিকিৎসা ব্যবস্থার ভিত্তি রচনা করেছিলেন মহান বিজ্ঞানী ইবনে সিনা। সে কারণে ইবনে সিনাকে বলা হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। তবে ইবনে সিনার জ্ঞান শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন সত্যিকার অর্থেই একজন বহুশাস্ত্র বিশারদ। চিকিৎসা বিজ্ঞানী হিসাবে সবচেয়ে বেশি পরিচিত হলেও ইবনে সিনা ছিলেন মূলত প্রাক আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক। সেই সাথে তিনি একাধারে জ্যোতির্বিজ্ঞান, আলকেমি, ভূগোল এবং ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, ইসলামী ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিজ্ঞান, এমনকি সাহিত্যেও অসামান্য অবদান রেখেছেন। আজকের এই ভিডিওতে মহান বিজ্ঞানী ইবনে সিনার অসামান্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করা হবে। ইবনে সিনা 980 সালের বর্তমান উজবেকিস্তানের অন্তর্গত তৎকালীন বুখারার আফসানা শহরে জন্মগ্রহণ করেছিলেন। ইবনে সিনার পিতা ছিলেন মধ্য এশিয়ার সামানি সাম্রাজ্যের একজন সরকারি কর্মকর্তা। তিনি মাত্র 10 বছর বয়সে সমগ্র কুরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়েছিলেন। কুরআন মুখস্থের পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই সূক্ষ্ম জটিল বিষয় নিয়ে চিন্তা করতেন, যা দেখে তার বাবা মা ও শিক্ষক সকলেই বিস্মিত হন। ছোটবেলায় তার বাবা ভারতীয় গণিতশাস্ত্রের বিশেষ পারদর্শী এক ব্যক্তিকে ইবনে সিনার শিক্ষক নিযুক্ত করেন। সেই শিক্ষকের কাছে তিনি ভারতীয় গণিতশাস্ত্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যয়ন করেন। এরপর তার বাবা তৎকালীন সময়ের অন্যতম একজন জ্ঞানী ব্যক্তি আল নাতেলিকে ইবনে সিনার গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত করেন। ইবনে সিনা তার কাছে ফিকাহশাস্ত্র, ন্যায়শাস্ত্র, জ্যামিতি এবং জ্যোতিষশাস্ত্র বিষয়ে শিক্ষা নেন। কিন্তু তার প্রতিভা ও জানার আগ্রহের কাছে আল নাতেলির মতো জ্ঞানী ব্যক্তিও হার মানেন। একসময় আল নাতেলির কাছে এমন কোনো জ্ঞান আর অবশিষ্ট ছিল না যা তিনি ইবনে সিনাকে শিক্ষা দিতে পারেন। সে কারণে তিনি ইবনে সিনাকে নিজে নিজে স্বাধীনভাবে গবেষণা করার পরামর্শ দেন। তখন ইবনে সিনা তার পূর্ববর্তী বিজ্ঞানীদের লেখা পড়তে শুরু করেন। ইউক্লিড ও টলেমির বিজ্ঞান বিষয়ক লেখাপড়ার পাশাপাশি তিনি অ্যারিস্টটলের দর্শনশাস্ত্র সম্পূর্ণ আয়ত্ত করে ফেলেন। ইতিমধ্যেই তার জ্ঞানের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। বিভিন্ন দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে জ্ঞান অর্জন করতে আসে। এর ফলে ইবনে সিনা তরুণ বয়সেই শিক্ষকতা শুরু করতে বাধ্য হন। ইবনে সিনা মাত্র 16 বছর বয়সে চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। 996 সালে তৎকালীন বুখারার আমির নূহ ইবনে মনসুর অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তৎকালীন নামিদামি সকল চিকিৎসকের চেষ্টা ব্যর্থ হওয়ার পর অল্প বয়সে জ্ঞানের জন্য সুখ্যাতি পাওয়া ইবনে সিনাকে বাচ্চার চিকিৎসার জন্য ডাকা হয়। ইবনে সিনার অভিনব চিকিৎসা পদ্ধতিতে বাচ্চা অল্প দিনেই সুস্থ হয়ে ওঠেন। তখন তিনি খুশি হয়ে ইবনে সিনার জন্য শাহী গ্রন্থাগার উন্মুক্ত করে দেন। জ্ঞানপিপাসু ইবনে সিনা মাত্র 2 বছরের মধ্যে রাজগ্রন্থাগারে থাকা সকল বই পড়ে শেষ করে ফেলেন। মাত্র 18 বছর বয়সের মধ্যে সেই গ্রন্থাগারে থাকা সাহিত্য, ধর্ম, যুক্তিবিদ্যা, পদার্থবিজ্ঞান, দর্শনশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যামিতি এবং চিকিৎসাশাস্ত্রের বইগুলো অধ্যয়ন করা ইবনে সিনাকে একজন মহান বিজ্ঞানী হওয়ার পথে অত্যন্ত সহায়তা করছে। ইবনে সিনার পিতার মৃত্যুর পর তিনিও রাজদরবারে সরকারি চাকরি লাভ করেন। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তার অগাধ জ্ঞান থাকলেও রাজনৈতিক বিষয়ে তিনি ছিলেন খুবই অনভিজ্ঞ। সীমান্তবর্তী একটি এলাকায় বিদ্রোহ দমনে তিনি ব্যর্থ হওয়ায় তৎকালীন সুলতান তার উপর বেশ বিরক্ত হন। তখন তিনি আত্মসম্মান বোধ থেকে রাজদরবারে চাকরি ছেড়ে দেন। এরপর তৎকালীন গজনি সম্রাট সুলতান মাহমুদ ইবনে সিনাকে তার জামাতা রাজদরবারের সভাসদ বানাতে চেয়েছিলেন, কিন্তু ইবনে সিনা তাতে রাজি না হওয়ায় সুলতান মাহমুদের ভয়ে তিনি একাধিক রাজ্যে পালিয়ে বেরিয়েছেন। পরবর্তী জীবনে ইবনে সিনা আরও একজন সম্রাটকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন। ইরানের প্রাচীন নগরী হামাদানের সুলতান ইবনে সিনার চিকিৎসায় আরোগ্য লাভের পর ইবনে সিনাকে হামাদানের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন। ইবনে সিনার মতো একজন বিদেশি ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানো রাজসভার অন্যান্যরা মোটেও পছন্দ করেনি। সে কারণে তিনি শত্রুদের নানা চক্রান্তে এক পর্যায়ে কারাবরণ করেন এবং পরবর্তীতে তিনি কারাগার থেকে পালিয়ে ইরানের আরেক বিখ্যাত নগর ইস্পাহানে যান। সেখানে তিনি ইস্পাহানের রাজ্যসভার সদস্য হিসাবে আশ্রয় পান। একসময় ইস্পাহান এবং হামাদানের মধ্যে এক যুদ্ধ শুরু হয়। ইস্পাহানের সম্রাট চিকিৎসা সেবার জন্য ইবনে সিনাকে যুদ্ধে নিয়ে যেতে চান। তখন নিজেই অসুস্থ থাকা সত্ত্বেও সম্রাটের অনুরোধে তিনি প্রত্যাখ্যান করতে পারেননি।
পরবর্তীতে যুদ্ধ শিবিরে অবস্থানকালে 1037 সালে মাত্র 58 বছর বয়সে ইবনে সিনা মৃত্যুবরণ করেন। ইরানের হামাদান শহরে এখনও ইবনে সিনার কবর রয়েছে। ইবনে সিনা চিন্তা চেতনায় তার সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক ছিলেন। তিনি আজ থেকে প্রায় 1000 বছর আগেই রোগ এবং চিকিৎসা সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করতেন যা তৎকালীন সময়ে কল্পনাই করা যেত না। তিনি সেই সময় বলেছিলেন, কিছু রোগ নিশ্চিতভাবেই অণুজীবের মাধ্যমে ছড়ায়। পরবর্তীতে আমরা জেনেছি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি অণুজীব। সেই সাথে বিভিন্ন ধরনের দূষণের কারণে এবং ঋতু পরিবর্তনের কারণেও মানুষের নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে। সে সম্পর্কেও ইবনে সিনা প্রথম ধারণা দিয়েছিলেন। ইবনে সিনা শুধু সাধারণ রোগের চিকিৎসায় নয়, কোন রোগের কী ধরনের অস্ত্রোপচার করতে হয়, অপারেশনের সময় বিভিন্ন উপায়ে রক্তপাত বন্ধ করার পদ্ধতি কী, সেই সাথে অপারেশনের পর রোগীর খাবার থেকে শুরু করে মানসিক অবস্থা পর্যবেক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা কেমন হবে, সেই সম্পর্কেও ইবনে সিনা ধারণা দিয়েছিলেন। ইবনে সিনা যেসব বিষয়ে সার্জারি করেছিলেন, অপারেশনের জন্য প্রয়োজনীয় বেশ কিছু যন্ত্রপাতি নিজেই তৈরি করেছেন। ইবনে সিনা চোখের চানি পড়া রোগের চিকিৎসায় অসামান্য অবদান রেখেছেন। দেশি বিদেশি এমনই ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।